প্রিয় দর্শক, দেশ এবং দেশের বাইরে যে যেখানে বসে আমাদের এই অনুষ্ঠান দেখছেন, সবাইকে দিনবানা চ্যানেলের পক্ষ থেকে একটা প্রীতি এবং শুভেচ্ছা। তো আজকে আমি সাথে রয়েছে কিষান হালদার। আজকের অনুষ্ঠানের শিরোনাম উৎসব ভাতা শিক্ষক আন্দোলন প্রত্যাশা ও প্রাপ্তি। তো আমাদের সাথে স্টুডিওতে যুক্ত রয়েছেন অধ্যক্ষ আবুল বাশার হাওলাদার, সভাপতি বাংলাদেশ শিক্ষক ইউনিয়ন। রয়েছেন মোহাম্মদ বদিউল আলম, সহসভাপতি বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরাম, সিলেট জেলা। আর আমাদের সাথে একটু পরে যুক্ত হবেন মোহাম্মদ শাহ আলম, কেন্দ্রীয় সভাপতি বাংলাদেশ এমপিওভুক্ত শিক্ষক পরিষদ। তো আমরা আলোচনা শুরু করবো, তার আগে জেনে রাখি যে আপনারা দেশ এবং দেশের বাইরে যারা মেইলের মাধ্যমে আমাদের অনুষ্ঠানটি দেখবেন, মেইল ঠিকানাটি হলো gbchannel24@gmail.com। আপনারা সরাসরি কমেন্ট করবেন, আর অনুষ্ঠান দেখতে কোনো সমস্যা হচ্ছে কিনা আপনারা জানাবেন, আর কমেন্টটি ছোট করে করবেন। আর কোথা থেকে দেখছেন দয়া করে আমাদের একটু জানাবেন। তো ইতিমধ্যে আমাদের সাথে অনেকেই যুক্ত হয়েছেন দর্শক হিসাবে। তো সবাইকে আবারও শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমি প্রথমে আবুল বাশার হাওলাদার স্যার আপনার কাছে আসতে চাইব যে শিক্ষকদের বেতন এখনো পাননি। জুলাই মাসের বেতন, সরি, এপ্রিলের বেতনটা এখনো পাননি। তো এখন এটা নিয়ে আজকে 22 তারিখ। তো অনেক শিক্ষকরাই কিন্তু আমাদের ফোন করেছেন যে বিষয়টি একটু কথা বলার জন্য, যে বলেছেন যে আগে তো আমরা 10-12 তারিখে পেতাম, ইএফটির নিয়ম হচ্ছে 1 তারিখের ভিতর বেতন ঢুকবে, সরকারিরা এভাবে পান, সরকারি যারা শিক্ষক রয়েছেন। কিন্তু এত কিছুর পরও শিক্ষক সমাজ কিন্তু সে বেতনটি পাচ্ছেন না, এবং যারা বাড়ি ভাড়া দেন তাদের আসলে খুব সমস্যা। তো এই বিষয়টি কেন, যে এত ডিজিটাল হলো, সবকিছু হলো, তো বেতন নিয়ে এই যে সমস্যাটি, এটি সমাধান কি করা যেতে পারে, আর এই সমস্যাটি কেন হচ্ছে? আবুল বাশার হাওলাদার স্যার। আমার কথা কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আপনার কথা স্পষ্ট শুনতে পাচ্ছি স্যার। আচ্ছা। আহ, আমার কাছে প্রশ্ন ছিল, আমি এখান থেকে স্পষ্ট শুনতে পাইনি, আরেকটু বলবেন? হ্যাঁ, বলছে স্যার, ইএফটিতে যে বেতনটি দেওয়া হচ্ছে শিক্ষকরা এখনো বেতন পাননি, আজকে মাসের 22 তারিখ। তো এই সমস্যাটির সমাধান এখনো করা যায়নি, তো এটি কেন? ইএফটিতে যে সমস্যাটা ছিল, তো এখন মোটামুটি ভাবে এরিয়ার যে সমস্ত বেতন আছে সেগুলো সবই ছেড়ে দিচ্ছে। সংকট তাদের ছিল, তাদের আহ, সক্ষমতার অভাব, তারপরে তাদের যে আন্তরিকতার অভাব, যার ফলে এতদিন এই সংকটটা ছিল। এখন হয়তো সমাধান হয়ে গেছে। গত এপ্রিল মাসের বেতন সেটাও তো তারা একজন সিস্টেম অ্যানালিস্টের অসুস্থতার জন্য তারা এই বেতন আহ, পাঠাতে সক্ষম হননি। কিন্তু শিক্ষকরা তো অল্প বেতন পাচ্ছেন, তাদের তো কষ্টের সীমা নাই। তারা মানে প্রথম দিকে যদি বেতন না পান, তাদের সংসার এইটার উপরই তাদের সংসার মূলত চলে। তো এখন এটা যদি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আন্তরিক না হন, তাদের যদি আন্তরিকতা না থাকে, তাহলে তো এই 5 লক্ষেরও উপরে শিক্ষকরা তারা তো এই কষ্টে আছেন। তবে আমাদের সাথে কথা হয়েছে, এরপর আর হবে না, তারা এটা অঙ্গীকার মানে তারা এটা দিয়েছে। তাদের আহ, যে সমস্ত সংকট সমস্যাগুলো ছিল সেগুলোর এখন নাই। এখন থেকে আর সমস্যা হবে না, আচ্ছা, এটাই। এখন স্যার একটু আহ, স্যার, বাশার স্যার, আমার প্রশ্নটি হলো যে এই সমস্যাটি কিন্তু আমরা গত মাসেও দেখেছি, এই মাসেও দেখলাম। মানে টিচাররা তো আসলে ওই প্রত্যেক মাসের বেতন প্রত্যেক মাসে পান না, 1 মাস পর পর এইভাবে আসেন। তো এখন বিষয়টি হলো যে এই কথাটি বারবারই আমরা শুনছি, তারপরেও কিন্তু সমস্যাটির সমাধান হচ্ছে না। এখন আপনারা যে কথা বলেছেন, ওনারা কি বলেছেন আসলে আপনাদের? ওনারা বলেছেন যে সমস্যাগুলো আমরা চিহ্নিত করেছে তারা, এবং এটা তাদের আর সমস্যা আর হবে না এখন থেকে, এটাই তারা বলেছে। আচ্ছা, আচ্ছা, অনেক এনিহাও ধন্যবাদ আপনাকে বেতন স্যার, সাথে থাকবেন। আচ্ছা, তো অনেক অনেক ধন্যবাদ। এখন আমাদের সাথে বদিউল আলম স্যার রয়েছেন সিলেট থেকে। তো বদিউল আলম স্যার, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। তো
তো এখানে দর্শক শ্রোতা আমাদের সাথে অনেকে যুক্ত আছেন। আমি অনলাইনে যারা আছেন আমি একটু দুটি কমেন্ট একটু শোনাচ্ছি, তারপরে কথা বলছি। আমাদের সাথে রাজশাহী থেকে রয়েছেন দীপক মাঝি, লিখেছেন আমি রাজশাহী থেকে অনুষ্ঠান দেখছি। আসলে যারা বাসা ভাড়া দিয়ে থাকেন তাদের বেতনটি বাসা ভাড়াটি 10 তারিখে দিতে হয়, কিন্তু আমরা এই ইএফটি জটিলতার কারণে সেইটি করতে পারছি না। এতে করে আমরা বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হচ্ছি। বিশেষ করে বাড়িওয়ালার কাছ থেকে বিভিন্ন রকম কথাবার্তা শুনে থাকি, এমনও বলে যে বাড়ি ছেড়ে দেন, বাসা ছেড়ে দেন। তো এই সমস্যাটি বোধহয় কর্তৃপক্ষ বোঝেন না। আর ইএফটি করলে বেতনটি আগে পাওয়ার কথা, কিন্তু আমরা পাচ্ছি অনেক দেরিতে। আজকে মাসের 22 তারিখ। তো নির্মাণা চ্যানেলের মাধ্যমে আমরা প্রশ্নটি হলো যে এই সমস্যার সমাধান যদি এভাবে মানে করা না হয়, এভাবে চলতে থাকে, তাহলে শিক্ষকরা আসলেই কি করবে? তো বদরুল আলম স্যার, আপনি কি বলবেন? জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি আজকের এই সুন্দর একটি প্রোগ্রামে আমাদের সাথে ইয়ে করার জন্য, যে আমাদের বাসার স্যার আছেন, আমাদের অত্যন্ত মেধাবী এবং চৌকুশ একজন শিক্ষক নেতা, যিনি আমাদের দায়িত্ব পালন করে থাকেন ঢাকাতে। বিভিন্ন সময়ে আমাদের কর্তৃপক্ষের সাথে কথা বলে থাকেন, ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, আপনি আমাকে যুক্ত করার জন্য। আপনার এই এত সুন্দর একটি প্রোগ্রাম আপনি সঞ্চালনা করে থাকেন, এই জন্য আপনাকেও আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। কিন্তু আপনি যে প্রশ্নটা রেখেছেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আমাদের শিক্ষক সমাজ, আমরা আসলেই বিভিন্ন সময়ে নানাভাবে কিন্তু আমরা বঞ্চনার শিকার হয়েছি। আমরা অনেক যখন ইএফটি তে যখন আমাদের বেতনটা স্থানান্তরের জন্য কার্যক্রম শুরু হয়, আমরা অনেক আশান্বিত হয়েছিলাম যে আমাদের সরকারি কর্মকর্তারা ইএফটির মাধ্যমে যেভাবে বেতন পাচ্ছে, প্রতি মাসের 1 তারিখে যে বেতনটা পায়, আমরা হয়তো ইএফটির মাধ্যমে যাওয়ার কারণে সেই সুযোগটা হয়তো আমরা পাবো, এই প্রত্যাশা আমাদের সকল শিক্ষক কর্মচারীদের ছিল এবং এই প্রত্যাশা ছিল। কিন্তু আসলে প্রথমত যে কোনো কাজ, আমাদের একটি লার্জ নাম্বার অফ শিক্ষক এখানে এই এমপিভুক্তির সাথে জড়িত আছেন, প্রায় 3.5 লাখ 4.5 লাখ শিক্ষক এখানে আছেন, টোটালি সব মিলে কলেজ সহ। এই সকল শিক্ষককে একসাথে এই প্ল্যাটফর্মে নিয়ে আসাটা একটা কষ্টসাধ্য বিষয় যদিও বটে। যারা আমাদের এমপিভুক্তির সাথে ইএমএসএল এর সাথে যারা জড়িত আছেন, তাদের জন্য এটি বড় একটি কর্মযোগ্য। কিন্তু তারপরেও আমরা যে আশাবাদী, যেটা আমাদের এই যে বেতনটা ধাপে ধাপে যেটা দিয়েছিল 6ষ্ঠ ধাপ পর্যন্ত, এখন মনে হয় 6ষ্ঠ ধাপের কিছু শিক্ষক এখনো বাকি আছে। তো আমরা আশা করছি আমাদের কর্তৃপক্ষ এই বিষয়টা যেন সুন্দরভাবে বিবেচনা করেন। আমাদের এই ইএফটির যে একটা সুফল আছে, সেই সুফলটা যেন আমরা ভোগ করতে পারি। আমরা কিন্তু অনেক আশান্বিত। আর সরকারের নিকট যারা এই দায়িত্বে যারা আছেন, আমাদের ইএফটির যার সাথে যারা জড়িত আছেন কর্মকর্তা বৃন্দ, এই মাসের যে স্যালারিটা, এপ্রিল মাসের যে স্যালারিটা আমরা এখন পর্যন্ত পাইনি, এটা যে মেসেজটা আমরা পেয়েছি, এটা কিন্তু অত্যন্ত দুঃখজনক। যে একজন কর্মকর্তা অসুস্থ থাকার কারণে আমাদের এই 4.5 লাখ শিক্ষকের বেতনটা স্থবির অবস্থায় পড়ে আছে। আমরা আজকে মাসের 22 তারিখ চলে গেল, আমরা গত মাসের বেতনটা এখন পর্যন্ত পাইনি। আগামী কিছুদিনের মধ্যেই ঈদুল আজহা, কুরবানি ঈদটা আসবে, সেখানে যে কাজগুলো আমাদেরকে করতে হবে, বেতন বোনাসের যে বিষয়টা আছে, মে মাস শেষ হয়ে যাবে, জুন মাসে গিয়ে আমাদের ঈদ হবে, সেখানে মে মাসের বেতনটা এবং ঈদের যে ঈদ বোনাসটা যেটা পাওয়ার কথা, সেই যে একটা ধোঁয়াশার মধ্যে আমরা পড়ে গিয়েছি। কারণ আমরা হয়তো ভাবছি, অনেক শিক্ষকরাই ভাবছেন যে এপ্রিল মাসের বেতনটা দেরি করে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে মে মাসের বেতনটাকে না দিয়ে কোনো মতে পার করানোর জন্য, এইটাকে একটু দুর্বল জায়গায় নিয়ে যাওয়ার জন্য, যেন আমরা সেই সুযোগটা না পাই, সেই কারণে হয়তো এপ্রিল মাসের বেতনটা ইচ্ছা করেই হয়তো ডিলে করা হয়েছে। আমরা এই কথাটা পরবর্তীতে যখন আমাদের নেতৃবৃন্দ যোগাযোগ করেছেন, ওনারা এই জিনিসটা আশ্বস্ত করেছেন যে এই মাসের বেতনটা এই বিভিন্ন কারণে, যেহেতু অসুস্থতা প্লাস আরো আনুষঙ্গিক কিছু কারণ ছিল, সকল ধাপের সমন্বয় করার জন্যই এটা দেরি হয়েছে। তা আশা করি নেক্সট যে বদরুল আলম স্যার, আপনি বোধহয় শুনতে পাচ্ছেন আমাকে? একজন দর্শক আমাদের সাথে আছেন অনলাইনে, উনি আমাদের সাথে মোংলা থেকে আছেন, খুলনা মোংলা থেকে সন্দীপ পাল, লিখেছেন যে আমার প্রশ্নটি হলো বদরুল স্যারের কাছে, সেটা হলো যে একজন কর্মচারী অসুস্থ হলে যদি 5.5 লক্ষ শিক্ষক কষ্টে থাকেন, তাহলে এটা কি সরকারের দেখার দায়িত্ব ছিল না? প্যানেলে কি আর কেউ ছিল না, বা ওনার বিকল্প কোনো লোক কি ছিল না সেখানে, যিনি কাজটি করতে পারতেন?
তো আপনি কি বলবেন এই প্রশ্নটির না, উত্তরে? অবশ্যই অবশ্যই এটা আমরা সারিচালের শিক্ষকই কিন্তু মর্মাহত যে একজন আমাদের এই মাওসিতে বা ইউএসএল এ যে কর্মকর্তা যিনি আছেন, একজনের বিকল্প একজন অসুস্থ হতেই পারেন। এটা এটা আমাদের প্রকৃতির সাথে আমাদের কারোর কোনো হাত নেই, অসুস্থ হতে পারেন। তাই বলি কি একজনের বিকল্প আমরা তৈরি করবো না? আমাদের মন্ত্রণালয়ে আমাদের কর্মকর্তা অন্য যারা বাকিরা আছেন তারা কি আমাদের এই সারিচালের শিক্ষকের কথা চিন্তা করছেন না? কিন্তু আমরা একটা জায়গায় কিন্তু আমাদের শিক্ষকরা সবাই কিন্তু আমাদেরকে সম্মানের জায়গায় অবস্থান করান যে আমরা শিক্ষকরা মানুষ গড়ার কারিগর। আমরা দেখেন আপনারা একটা জিনিস দেখে আমার কাছে খুবই অবাক লাগছে যে আমাদের দেশে যে গার্মেন্টস শিল্প নিয়ে আমাদের সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা বৃন্দরা তারা সবাই কিন্তু গার্মেন্টস এর বেতন বোনাস দেওয়ার জন্য খুব টার্গেট ফিক্স করে দিয়েছেন, সকলকে ডেকে কথা বলে কিন্তু দিয়ে দিয়েছেন যে আগামী মাসের 3 তারিখের মধ্যে সকল গার্মেন্টস শ্রমিকদের কর্মকর্তাদের যারা আছেন তাদের বেতন বোনাস দিতে হবে, সকল মালিকদের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে দিয়েছেন। কিন্তু আমরা যে 4.5 লাখ শিক্ষক আছি যারা দেশকে মানে দেশের মানুষকে জনশক্তিতে রূপান্তরিত করছি, তাদেরকে দক্ষ জনশক্তিতে পরিণত করছি, মানুষকে তাদেরকে তৈরি করছি, তাদের কথাটা কিন্তু এই সরকারের উচ্চপদস্থ যারা কর্মকর্তা আছেন বা আমাদের উপদেষ্টা মন্ডলীরা যারা আছেন তারা এই বিষয়টা নিয়ে ভাবেন নাই। কারণ আমাদের এই যে আমরা আজকে 22 তারিখ হয়ে গেল, শিক্ষকদের তাদের পরিবার পরিজন আছে, তাদের ঘর বাড়ি এই সমস্ত এই যে বাসা ভাড়ার কথা বললেন, অবশ্যই একজন শিক্ষক বাড়িওয়ালারা কিন্তু তারা ভাবেন যে এই যে আমাদেরকে নৈতিকভাবে আমাদেরকে হেয় করার জন্য এই কাজটা করা হচ্ছে। কারণ আমরা যদি প্রতি মাসে বেতনটা দিতে পারি না, ভাড়াটা দিতে পারি না, একজন শিক্ষক যদি তার ভাড়াটা পরিশোধ করতে পারেন না মাসের যথাসময়ে, তাহলে কিন্তু আমরা এই সমাজের কাছে তাদের কাছে কিন্তু আমাদেরকে মান সম্মানটা আমাদেরকে হেয় প্রতিপন্ন হতে হয়। এটা কিন্তু আমি যারা হয়তো দায়িত্বে আছেন আমি তাদের কাছে উদারতা আহ্বান জানাবো, আপনাদের একটু অবহেলার কারণে 4.5 শিক্ষক কিন্তু লাঞ্ছনা বঞ্চনার শিকার হয়। একজন দোকানদারের কাছ থেকে গেলেও সেক্ষেত্রে কিন্তু অবহেলিত হতে হয়, তাদের কাছে কথা শুনতে হয়। আমরা আমাদের শিক্ষকদেরকে এইভাবে আর যেন নাজেহাল হতে না হয়, আমাদের শিক্ষক সমাজকে মাথা উঁচু আচ্ছা, করে যেন অনেক আমরা ধন্যবাদ, দাঁড়াতে পারি, অনেক ধন্যবাদ, সেই অনেক ধন্যবাদ স্যার। আবেদনটুকু আমি আমরা রাখছি। আসবো, আবার আসবো, আবার আসবো স্যার আপনার কাছে। আবুল বাশার স্যার, আপনি কি আছেন, লাইনে আছেন? আবুল বাশার স্যার, একটু ক্যামেরাটা অন করবেন। হ্যাঁ স্যার, আসলে আমাদের আজকে আরেকজন স্যার যুক্ত হওয়ার কথা আছি রয়েছেন, আছি শিক্ষক নেতা। আচ্ছা, তো স্যার কিন্তু গ্রাম থেকে আমাদের সাথে আছেন, আবুল বাশার স্যার। আমরা ঝিঝি পোকার ডাক শুনতে পাচ্ছি, বোধহয় ঝিঝি বা কি যেন একটা পোকার ডাক শুনছি। ভালো লাগছে যে আপনি গ্রাম থেকে আছেন, আর ওখানে ইলেকট্রিসিটি এই মুহূর্তে নাই। তো তারপরেও স্যার আমাদের সাথে আছেন। স্যার, আমার প্রশ্নটি হলো, যে কথাটি বদিউল আলম স্যার বলার চেষ্টা করছিলেন, যে এখানে আমাদের শিক্ষক সমাজ কিন্তু অনেকেই ঋণগ্রস্ত। এটা আপনি স্যার জানেন যে ব্যাংকের থেকে লোন নেওয়া বা বিভিন্ন জায়গা থেকে লোন নেওয়া, আবার অনেক শিক্ষক সমাজ কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন অন্য পেশার সাথেও যুক্ত রয়েছেন, পার্ট টাইম কাজ করে থাকেন। তো আমার প্রশ্নটি হলো যে এই যে বেতন নিয়ে যে সমস্যাটি চলছে, এটা নিয়ে আমাদের অনেকেই এই ধরনের কথা বলেছেন যে স্যার, বদিউল আলম যেমনটি বলছিলেন, বদিউল আলম স্যার, যে গার্মেন্টস শ্রমিকদের একটা বেতন দেওয়ার ডেট আছে, সেখানে সরকার হস্তক্ষেপ করছেন, কিন্তু শিক্ষকদের বেতনের জন্য আন্দোলন করতে হচ্ছে। শিক্ষকদের বেতনটি সময় মতো পাচ্ছেন না, আবার বলা হচ্ছে শিক্ষকরা মানুষ গড়ার কারিগর। তো এই যে বিষয়টা একটা, মানে আমার মনে হয় যে একটু সাংঘর্ষিক। তো এই বিষয়টি নিয়ে আপনি কি বলবেন স্যার, সংক্ষেপে? আমাদের দর্শক শ্রোতা অনেকেই রয়েছেন আমাদের সাথে। আসলে আমাদের দেশে এমপিভুক্ত শিক্ষকরা এরা খুবই অবহেলিত। এদের সব দিক থেকে, অর্থাৎ তাদের সম্মান মর্যাদা কিছুই নেই। বেতন কাঠামো যেভাবে একেবারে নিম্নমানের, তারপরে বেতন দেওয়া, উৎসব ভাতা সহ বিভিন্ন সুবিধা, এগুলোর থেকে সব ক্ষেত্রেই শিক্ষকরা এখানে অবহেলিত। এবং শুধু অবহেলিতই নন, তাদেরকে নানাভাবে অপদস্থ করা হচ্ছে, হেনস্থা করা হচ্ছে বিভিন্নভাবে। এবং এখানে যে যেমন অনেক শিক্ষা প্রতিষ্ঠানে, বিশেষ করে যে প্রধান থাকেন, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান শিক্ষক বা অধ্যক্ষ, এদের উপরে যে স্থানীয় বিভিন্ন চাপ আছে, এবং ইদানিং মব জাস্টিসের মাধ্যমে যেভাবে শিক্ষকরা অপদস্থ হচ্ছেন, তারপরে এ ব্যাপারে সরকারের কোনো হস্তক্ষেপ নেই এখানে। এবং সরকার প্রশাসন এখানে বলতে গেলে একেবারে চুপচাপ। অর্থাৎ শিক্ষকদের যে সম্মান আছে, তারা যে সমাজের মানুষ,
এবং তারা, আপনারা লক্ষ্য করেন দেখেন ৯৭% শিক্ষক হচ্ছেন এই এমপিওভুক্ত এই পর্যায়ে, এবং তারা সব দিক থেকে, শুধুমাত্র যে আহ, তাদের যে টাকা পয়সার সংকট এটাই না, তাদের লাইফ নিয়ে রিস্ক আছে। তারপরে তারা উম, পথ চলতে অনেক সংকটে থাকে। এরপরে পরিচালনা যে পরিষদ থাকে, তাদের মাধ্যমে যেভাবে অপদস্থ হন, আহ, এরকম মানে নানাভাবে শিক্ষকরা, এমনকি ইদানিং যেটা হচ্ছে শিক্ষার্থীর মাধ্যমেও, শিক্ষার্থীর দ্বারাও এই শিক্ষকরা হেনস্থা হচ্ছেন, অপদস্থ হচ্ছেন, মার খাচ্ছেন, নানাভাবে লাঞ্ছিত হচ্ছেন। এবং এটা কি দেখবে, কি এটা দেখবে মূলত রাষ্ট্র দেখবে। তা আমাদের রাষ্ট্র আইন শৃঙ্খলা এবং শিক্ষাঙ্গনে শিক্ষকদের যে সিকিউরিটি, সেটা দিতে পর্যন্ত সফল হননি, ব্যর্থ হয়েছেন। এবং আমি বলবো যে শিক্ষাক্ষেত্রে, শিক্ষাঙ্গনে যদি এরকম চলতে থাকে, তাহলে আগামীতে এই শিক্ষকতা, এটা একটা অনাকর্ষণীয়, অর্থাৎ এটা আকর্ষণীয় হবে না। এবং দেখবেন ভালো স্টুডেন্টরা এই শিক্ষকতা করতে আসবে না তখন। এবং এখনই অনেকেই শিক্ষকতা এসে আবার অন্য সুযোগ পেলে এখান থেকে তারা অন্যত্র যান, যার ফলে আহ শিক্ষা ক্ষেত্রটা এখন এত অবহেলিত হচ্ছে, পড়াশোনা নেই বললেই হয়। কারণ আমরা ইদানিং যেটা লক্ষ্য করেছি, শিক্ষার্থীরা যেভাবে উচ্ছৃঙ্খল হয়ে যাচ্ছে, পড়াশোনায় তারা নেই, তারা শিক্ষকদের প্রতি যে একটা সম্মান, এটা তাদের কাছে নেই। আমরা একসময় শিক্ষার্থী ছিলাম, সেই সময়ের কথা আর এখনকার অনেক পার্থক্য। তাহলে আহ, আহ, শিক্ষকরা নানা দিক স্যার, থেকে, শিক্ষকরা, হ্যাঁ, হ্যাঁ, শিক্ষকরা অবহেলিত। আমি স্যার একটু আপনাকে ইন্টারফেয়ার করছি, সেটা হলো যে আমাদের তো আজকে অনেকগুলো কথা রয়েছে, তো আমাদের দর্শক শ্রোতা কিন্তু অনেকেই যুক্ত হয়েছেন। আমি একটু, স্যার আপনি লাইনে থাকুন, আমি একটু পড়ে শোনাই কারা রয়েছেন। আমি সব হয়তো পড়তে পারবো না। আমাদের সাথে রয়েছেন মোহাম্মদ আলী হোসেন। কর্মচারীদের বোনাস নিয়ে কথা বলেন, না হয় নেতাদের। আহ, আচ্ছা, এইভাবে আসলে বলা বোধহয় ঠিক না। তারপরে উনি এই যে বলছেন যে এই বোনাস নিয়ে কথা, আমি বোনাস নিয়ে কথা বলবো, কারণ আমাদের আজকের বিষয়টি রয়েছে উৎসব ভাতা বা উৎসব বোনাস যেটা। তো আমরা এটা নিয়ে কথা বলবো। আর আমি সবাইকে বলবো যে আপনারা কমেন্টগুলো একটু ছোট্ট করে করবেন। আর যেহেতু আপনারা সবাই শিক্ষক, আমার মনে হয় যে শিক্ষক সুলভ কমেন্ট করলে ভালো হয়, কারণ এই প্ল্যাটফর্মটি শিক্ষকদের জন্যই। আর আমরা যেহেতু সবাই শিক্ষক দের নিয়েই অনুষ্ঠান করে থাকি, তো আপনারা প্লিজ দয়া করে আপনারা সেই ধরনের কমেন্ট করবেন, গঠনমূলক কথা বলবেন। শিক্ষক সমাজ উপকৃত হবে। আর এই অনুষ্ঠানটি কিন্তু দেশ এবং দেশের বাইরে থেকে অনেকেই দেখছেন, অথবা আমরা কিন্তু বাংলাদেশকেও প্রেজেন্ট করছি। তো সবাইকে আবারও ধন্যবাদ। আমাদের সাথে রয়েছেন তাবাসুমা আনিকা। তো তাবাসুমা আনিকা লিখেছেন এপ্রিল মে ২ মাসের বেতন চাই। আচ্ছা, অনেক ধন্যবাদ। আর কোথা থেকে দেখছেন দয়া করে আপনারা একটু জানাবেন, তাহলে আমাদের জন্য একটু সুবিধা হবে। আমাদের সাথে রয়েছেন তাবাসুমা আনিকা। আর একটা কথা বলেছেন যে একজন অসুস্থ হবে বলে কি হাজার হাজার শিক্ষক বেতন না পেয়ে না খেয়ে থাকবে? হ্যাঁ, আমরা সেই কথাটি বলেছি একটু আগে, বদিউল আলম সাহেব বললেন। অনেক ধন্যবাদ। আমাদের সাথে রয়েছেন আবুল মান্নান হলাদার, লিখেছেন সরি, আবুল মান্নান হেডমাস্টার লিখেছেন যে চমৎকার বলেছেন স্যার, সরকারকে শিক্ষকদের সমস্যা নিয়ে ভাবতে হবে। সরকারই তো ভাববেন, সরকার না ভাবলে কে ভাববে? তো আমরা সেই দাবিটিও আমরা জানাচ্ছি, যেটা করতে হবে। আর আবুল মুহিত রয়েছেন আমাদের সাথে, লিখেছেন যে ইনজাস্টিস, আসলেই ইনজাস্টিস, বিশেষ করে শিক্ষকদের সাথে এই বিষয়টি আমরা চাই না। ইট ইজ টোটালি ইলিগাল ম্যাটার। আচ্ছা, লিখেছেন, কমেন্ট করেছেন হচ্ছে জামেদুল ইসলাম। জামেদুল ইসলাম, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। কোথা থেকে দেখছেন দয়া করে একটু আমাদেরকে জানাবেন। আচ্ছা, আমাদের সাথে রয়েছেন মোহাম্মদ তারিক আজিজ। তো আমি আপনাকে বলবো একটু যে এত বড় কমেন্টগুলো আসলে আমরা ঠিক পড়ে শোনাতে পারবো না, ছোট্ট করে অনেকগুলো কমেন্ট করেন, সমস্যা নেই। তো আর সাথে থাকার জন্য ধন্যবাদ। আর সর্দার সাইফুল ইসলাম, আপনি আর রয়েছেন আমাদের সাথে। কর্মচারীদের কি উৎসব ভাতা বৃদ্ধি পাবে কিনা? আচ্ছা, এই বিষয়টি নিয়ে নিশ্চয়ই আমরা কথা বলবো, আমাদের আজকে বিষয় রয়েছে, সাথে থাকবেন। অনেক ধন্যবাদ। তারপরে আমাদের সাথে আরো রয়েছেন, আচ্ছা,
জামালুল জামালুল আমি পড়তে পারলাম কিনা, জামালুল ইসলাম লিখেছেন যে কাউসার স্যারকে ফেলে দেওয়া হয়েছে, এই বিষয়ে শিক্ষক নেতাদের ভূমিকা কি? আচ্ছা, আমরা এই কথাটি বলবো একটু পরেই, আমরা এই আলোচনা আসবো, সাথে থাকুন। অনেক ধন্যবাদ। তো আমাদের সাথে রয়েছেন রিফান হুসাইন। উনি লিখেছেন যে চোখে যা দেখলাম তার তীব্র নিন্দা জানাই, কাউসার স্যারের মুক্তি চাই। তো এই বিষয়টি নিয়ে আমরা কথা বলবো, আপনারা সাথে থাকবেন। আর দয়া করে একটু কোথা থেকে দেখছেন আমাদেরকে জানাবেন। সবাইকে আবারও গ্রিন বাংলা চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। সুন্দর কমেন্ট করেছেন আপনারা, দেশের বাইরে থেকে অনেকে যুক্ত হয়েছেন, আমরা সেই কমেন্টগুলো একটু পরে দেখাচ্ছি। তো স্যার, আমার প্রশ্নটি ছিল যে উৎসব ভাতা নিয়ে যে কথাটি বারবার বলা হচ্ছিল, এখানে অনেকেই অনেক দাবি করেছেন, অনেক কথা বলেছেন। আমাদের যখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায় ছিলেন তখন ওনারাও বলেছেন যে আমরা বাড়াচ্ছি বা আমরা বাড়াবো। বিগত সরকার যখন আওয়ামী লীগ ছিলেন তখনও বলেছেন যে আমরা বাড়াবো। এখনো আমরা সেই কথাটি শুনছি। শেষকালে আমরা দেখলাম যে 25% বাড়ছে, অর্থাৎ আগে 25% শিক্ষকরা পেতেন, তার সাথে যুক্ত হলো আরো 25%, অর্থাৎ 50% টাকা এখন উৎসব ভাতা হিসাবে তারা পাচ্ছেন, যদিও দাবিটি ছিল 100%। তো এই বিষয় নিয়ে স্যার যদি একটু কিছু বলতেন। আমুল হাসান স্যার। আসলে 21 বছর পর 25% উৎসব ভাতা বাড়লো, আমরা ইতিমধ্যে জানতে পেরেছি। কিন্তু 21 বছরে যদি 25% বাড়ে, তাহলে আরো যে 50% আছে, এটা বাড়তে তো আরো কত বছর লাগবে হিসাব করেন, যে কত বছর আর লাগতে পারে। শিক্ষকরা এই বৃদ্ধিটা মনে প্রাণে মেনে নেয়নি এবং এটা চায় না। তারা চাচ্ছে 100 ভাগ, অর্থাৎ 100 ভাগ উৎসব ভাতা দিবে, এবং এটা আমাদের শিক্ষকদের অধিকার, এবং সেই অধিকারটা যদি সরকার না দেয়, সেখানে শিক্ষাক্ষেত্রে যে একটা সংকট সৃষ্টি হচ্ছে, যেহেতু শিক্ষকদের এটা শুধু অর্থই না, এখানে সম্মানেরও কিন্তু একটা আছে, কারণ এখানে অর্থের সাথে সম্মান সম্পৃক্ত আছে। এবং যদি এই 100 ভাগ না দেয়, তাহলে এই যা দিয়েছে, যা এখনো হাতে পাওয়া যায়নি, তারপরেও যাই হোক আমরা শুনতে পাচ্ছি, কিন্তু এটাও সমীচীন নয়। তবে আর একটা কথা আছে যে ওই যারা স্টাফদের, যারা তৃতীয় শ্রেণীর কর্মচারী, চতুর্থ শ্রেণীর যারা আছেন, তাদের জন্য তো আমি প্রথমেই জানতে পেরেছি যে ওনাদেরও 25% বাড়বে। তা এখন আবার শোনা যাচ্ছে যে তাদের একটা ভুলের জন্য, অর্থ মন্ত্রণালয়ের যে একটা ভুল ছিল, সেখানে শুধু শিক্ষকদের কথা উল্লেখ আছে। তবে যতদূর আমি জানতে পেরেছি, শিক্ষা মন্ত্রণালয় এই প্রস্তাবনা অর্থ মন্ত্রণালয় ইতিমধ্যে পাঠিয়েছেন, এবং হয়তোবা তারাও পাবেন। অর্থাৎ কর্মচারীদেরও আরো 25% বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে, অর্থাৎ তারা পাবে 75, আর শিক্ষকরা পাবে 50%। এটাই এখন এটা আমার কাছে যদিও একটু হলেও আশার আলো, কিন্তু আমার কাছে মনে হয় এটা কোনো সমাধান নয়। 21 বছর পরে যদি এটা বাড়ে, আপনি একজন শিক্ষক হিসেবে আপনি যখন মানুষের কাছে বলতে যাবেন যে আমি 25% উৎসব ভাতা পাই, তা এটা কেমন সম্মানের মানে কথা। যাই হোক, আশা করি এখন বৃদ্ধি পেলে আগামী বাজেট আছে 25-26-এর যে বাজেট, এখানে আমরা চাচ্ছি যে 100 ভাগ উৎসব ভাতা, এখান থেকেও যদি তারা ঘোষণা দেয় যে 25-26-এর জন্য 100 ভাগ উৎসব ভাতা, বাড়ি ভাড়া প্রস্তাবনা আছে, সেখানে একটা পার্সেন্টেজ যেটা হোক, ভালো সম্মানজনক এটা হোক। কিন্তু সেটা কতটা হবে, আমার মনে হয় একটু আমরা আভাস পেয়েছি, সেখান থেকে হয়তোবা বাড়ি ভাড়া কিছুটা বৃদ্ধি পাবে, বাড়ি ভাড়া বা আচ্ছা, আরো অন্যান্য। অনেক ধন্যবাদ স্যার। হ্যাঁ, আবারও আসবো আমরা, আমাদের সাথে আরো অতিথি রয়েছেন। তো দর্শক শ্রোতা, ইতিমধ্যে আমাদের সাথে যুক্ত হয়েছেন মোহাম্মদ শাহ আলম, কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ এমপিভুক্ত শিক্ষক পরিষদ।
তো স্যারকে অভিনন্দন জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি গ্রিন বাংলা চ্যানেলের পক্ষ থেকে আপনি যুক্ত হয়েছেন। তো শাহ আলম স্যার নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন আপনি? হ্যাঁ, তো আমার আপনাকেও আমার ধন্যবাদ প্রশ্নটি হলো, হ্যাঁ, অনেক আমাকে ধন্যবাদ। শোনা যায়? আমি ভাবছিলাম আপনি বোধহয় আসতে পারবেন না, আমি এরকম ভাবছিলাম যে হয়তো আসতে পারবেন না। তো শেষ পর্যন্ত আপনি আমাদের সাথে যুক্ত হতে পেরেছেন। আচ্ছা, উনি আবার চলে গেছেন। আমার মনে হয় যে নেটে একটু সমস্যা উনি বলছিলেন বারবার। আবার উনি আসলে আমরা আবার যুক্ত করে নেব। তো বদিউল আলম স্যার, আপনার কাছে আসবো। যেখানে একটি বিষয় খুব স্পষ্ট যে বর্তমান যিনি পরিকল্পনা মন্ত্রী রয়েছেন তিনি ছিলেন হচ্ছেন শিক্ষা উপদেষ্টা, মানে সরি, পরিকল্পনা উপদেষ্টা। এখন তো মন্ত্রী পর্যায়ে উনারা রয়েছেন। তো উনি কিন্তু বলেছিলেন যে শিক্ষকদের বেতন ভাতা বাড়ানো হবে। তো সেই ধারাবাহিকতায় এই 25% উৎসব ভাতা বাড়লো এবং আমরা যতটুকু জেনেছি জিও জারি হয়েছে, অতএব এটা শিক্ষকরা ঈদের আগেই পাবেন, ঈদুল আজহার আগেই পাবেন। তো এখন বদিউল আলম স্যার, আমাকে নিশ্চয় শুনতে পাচ্ছেন আপনি? তো আমার প্রশ্নটি হলো যে এই যে 25% বাড়লো, এটা নিয়েও কিন্তু অনেক কথা আছে যে বিভিন্ন সংগঠন দাবি করছেন যে ওনাদের জন্য বাড়লো, আবার কেউ কেউ এই বিষয়টি নিয়ে আবার অন্যভাবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছেন। আবার আমরা দেখলাম যে কাউসার স্যারের নেতৃত্বে একটা আন্দোলন শুরু হয়েছিল, সেটা নিয়ে আমি একটু পরে আসছি। তো এই যে একটি 25% বাড়লো, সেক্ষেত্রে শিক্ষক নেতাদের কি অবদান, শিক্ষক সংগঠনদের অবদান কি, অথবা শিক্ষক যারা আমাদের বর্তমান সরকারে রয়েছেন ওনারা স্বতঃস্ফূর্তভাবে শিক্ষকদের বিষয়টি বিবেচনা করে এটি দিলেন কিনা? তো আপনার কি মনে হয় ফজলুল আলম স্যার? জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। একটা সুন্দর জিনিস আপনি সামনে নিয়ে আসছেন। আসলে ক্রেডিট নেওয়ার জন্য অনেকেই বিভিন্ন সময় আপনার এই সুযোগটা নেওয়ার চেষ্টা করে থাকেন। হ্যাঁ, শিক্ষকদের আন্দোলনে শিক্ষকরা থাকবেন, এটা আমাদের এটি প্রত্যাশা, এবং বিভিন্ন সময় হয়তো সকলে এই ইয়েতে আন্দোলনে অনেক সময় অনেকে অংশগ্রহণ করতে পারেন না, সেটা ভিন্ন বিষয়। কিন্তু আমরা দেখছি কিছুদিন আগে আমাদের যে আন্দোলনটা ছিল, আমাদের আজিজি সাহেব এখানে ছিলেন এবং বিভিন্ন বাসার স্যার ছিলেন, যারা যারা এখানে আন্দোলন করেছেন, এটা সকল শিক্ষকদের আন্দোলনের ফসল। কিন্তু কেউ এককভাবে এটার ক্রেডিট নেওয়ার কোনো সুযোগ নেই আমি মনে করি। বিশেষ করে আমরা আজকে আপনার মাধ্যমে আমি আমাদের প্রথমত যিনি আমাদের সাবেক উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা জনাব ওয়াহিদুদ্দিন মাহমুদ মহোদয়, উনি দায়িত্ব নেওয়ার পরে যখন ওনাদেরকে আমাদের শিক্ষক নেতৃবৃন্দ, ওখানে আমরা এটা বোঝাতে পেরেছি যে আমাদের এই দন্যদশা থেকে আমাদেরকে বের হওয়া উচিত, আর সেই বিষয়টাকে উপলব্ধি করে উনি আমাদের যেখানে জসিম স্যার ছিলেন, আমাদের বাসার স্যার ছিলেন, আমাদের সেক্রেটারি, কেন্দ্রীয় সেক্রেটারি প্রতিষ্ঠান প্রধান পরিষদের আমাদের আমাদের এই মুজিবুর রহমান বাবুল সাহেব ছিলেন, এরা যখন আমাদের উপদেষ্টা, সাবেক পরিকল্পনা, বর্তমান মানে পরিকল্পনা উপদেষ্টা এবং সাবেক শিক্ষা উপদেষ্টা মহোদয়, ওনার সাথে যখন সৌজন্য সাক্ষাৎ করেছেন এবং সমস্ত হিসাব নিকাশ ওনার হাতে তুলে দিয়েছেন, তখন তিনি কিন্তু আমাদেরকে আশ্বস্ত করেছেন যে আমাদের আসলে শিক্ষকদের এই দন্যদশা রেখে আমরা আমাদের শিক্ষাকে এগিয়ে নেওয়া সম্ভব না। কারণ অরিজিনালি আসলে অনেকেই যারা অতীত হয়ে গেছে, তারা অনেক কর্মকর্তারা যারা আমরা ছিলেন বা দায়িত্বে যারা ছিলেন, তারা রিটায়ার্ডের পরে আমাদের এই যে দন্যদশা, সেটাকে তারা নিয়ে খুব আফসোস করেছেন। অনেক কর্মকর্তাবৃন্দ যখন রিটায়ার্ড হয়ে যান, তখন তারা ভাবেন যে হায়, শিক্ষকদের এই 1000 টাকা বাড়ি ভাড়া আর 500 টাকা এটা দিয়ে এইভাবে হয় না। কিন্তু তারা যখন দায়িত্বে ছিলেন, তখন কিন্তু এটাকে উপলব্ধি করেন নাই। এটা হচ্ছে আমাদের পরম দুর্ভাগ্য বলা চলে, যে আমাদের যারা দায়িত্বে থাকেন তারা এই জিনিসটাকে ফিল করেন না, আমাদের শিক্ষকদের কথা মনে রাখেন না। আমরা আমাদের সংগঠনগুলোর যে আন্দোলনের ফলশ্রুতিতে এবং আমাদের যিনি সাবেক উপদেষ্টা, আমাদের শিক্ষা উপদেষ্টা মহোদয়, উনি আমাদেরকে আশ্বস্ত করেছিলেন এবং সেই আশ্বস্ততার পরিপ্রেক্ষিতে উনি 25% এটা আমাদেরকে এই যে বোনাসের যে বিষয়টা নিয়ে আসছেন, সেটা ওনার ঘোষণা থেকেই কিন্তু আসছে। সেই জন্য ওনাকে প্রথমত আমাদের এই যে 25%-এর যে সিকি ভাগের যে একটা ছিল, সেই সিকি ভাগটা ওনার মাধ্যম দিয়ে আসলে দীর্ঘদিন পরে আমরা এটা ভাঙতে পেরেছি। এটা হচ্ছে এই সমস্ত ক্রেডিটটা আমরা আসলে আন্দোলনের সাথে শিক্ষকদের সম্পৃক্ত করতে চাই, সকলকে ধন্যবাদ দিতে চাই, এবং যারা আমাদের কর্তৃপক্ষ যারা ছিলেন, সাবেক শিক্ষা উপদেষ্টা মহোদয়ের সাথে যারা ছিলেন, তারা এই জিনিসটাকে নিয়ে আসছেন সামনে, এই জন্য তাদেরকে আমাদের পক্ষ থেকে ধন্যবাদ দিচ্ছি। কিন্তু আমরা শিক্ষকরা কিন্তু আসলে এই 25% বৃদ্ধিটাই কিন্তু চাই নাই, আমরা চেয়েছিলাম শতভাগ বোনাস।
এবং সারা বাংলাদেশে যারা যেখানেই বিভিন্ন দপ্তরে চাকরি করে থাকেন তারা কিন্তু শতভাগ বোনাসই পান, কিন্তু আমরাই একমাত্র শিক্ষকরাই সবচেয়ে মানে হতভাগা বা দুর্ভাগ্য বলতে পারেন যে আমরা শিক্ষক বোনাস দিয়ে এতদিন আমরা চাকরি করেছি, কিন্তু আমরা সরকারের উপর চাপ প্রয়োগ করতে চেষ্টা করেছি, কিন্তু সেটাকে দিব দিব আশ্বস্ত করে আমাদেরকে এইভাবে কিন্তু দীর্ঘদিন অতিবাহিত করেছেন। কিন্তু আজকে হয়তো আমরা একটা স্বপ্ন দেখেছি যে আমাদের এই লজ্জাটুকু ভাঙছে যে 25% বোনাসটা দিয়ে এখানে আমাদেরকে হয়তো এই লজ্জাটা ভেঙেছেন যে না 25% সীমাবদ্ধ থাকা যাবে না, এটাকে বৃদ্ধি করা দরকার। তা আমি এই জন্য আমাদের শিক্ষক নেতৃবৃন্দ আন্দোলন করেছেন যারা এটার সাথে সম্পৃক্ত ছিলেন সকলকে আমি ধন্যবাদ দিতে চাই। আর ইদানিং যে কথাটুকু আমাদের একজন শিক্ষক জানতে চেয়েছেন যে এবং কর্মচারীও জানতে চেয়েছেন যে আমাদের কর্মচারীদের 25 ভাগ, হ্যাঁ কর্মচারীদেরও 25% এখানে বৃদ্ধি হবে, কারণ বৃদ্ধিটা হচ্ছে 25%। সুতরাং এখানে শিক্ষকরা আগে 25% পেতেন, সেখানে 25% যোগ হয়ে 50% হবে, এবং কর্মচারীরা 50% পেতেন, তারা এখন 25% বৃদ্ধি হয়ে 75% পাবেন। কিন্তু এই জায়গায় একটু দেখেন আমাদের যারা দায়িত্বে কর্মকর্তারা ছিলেন তাদের একটু অসচেতনতার কারণে আমাদের এই যে বোনাসের যে প্রজ্ঞাপনটা কিন্তু আজকে পর্যন্ত আমরা পাইনি। এটা কিন্তু এখানে শুধু শিক্ষকদের কথা বলেই অর্থ মন্ত্রণালয়ে গিয়েছে, এই জন্য আবার এটা হ্যাঙ্গিং হয়ে গেল। আমার পরবর্তীতে আবার একটা প্রস্তাবনা গিয়েছে অর্থ মন্ত্রণালয় এখন আছে, সেখান থেকে যে অ্যাপ্রুভাল পেয়ে যায় তাহলে আরেকটা ইয়ে করে একসাথে প্রজ্ঞাপনটা হয়তো বেরিয়ে হবে আর কি। তা আমরা আশাবাদী যে খুব শীঘ্রই আমাদের এই মানে আগামী রোববার সোমবারের মধ্যে আমাদের এই প্রজ্ঞাপন সহ আমাদের শিক্ষকদের বোনাস এবং বেতন এটা যেন আমরা পেয়ে যাই, এই প্রত্যাশা রাখছি যারা দায়িত্বে আছেন সকলকে প্রতি। আর বিশেষ করে আমি আমাদের বর্তমান যে শিক্ষা উপদেষ্টা মহোদয় আছেন ওনার প্রতি আমাদের উদারত আহ্বান, আমাদের যিনি আছেন এটা আপনারা বলেছেন, আমরা আপনাদের সাথে একাত্মতা পোষণ করতে চাই এই কারণে যে আমাদের হয়তো এই বাজেটে এটা সম্ভব হয়নি, এই জন্য আপনারা 25% বৃদ্ধি করেছেন। আমরা আশা করব আপনাদের হাতেই বাজেট একটি হচ্ছে, যেখানে কোনো পক্ষের হস্তক্ষেপ থাকে না, আপনারা আপনাদের সক্রিয়ভাবে সেই জিনিসটা করে যাচ্ছেন। আমরা আশা করব আগামী বাজেটে আমাদের এই শিক্ষকদের এই দুর্দশার কথাটুকু আপনারা যে আশ্বস্ত করেছেন আমাদেরকে যে বাড়ি ভাড়া এবং এখানে শান্তি বিনোদন ভাতা এবং অন্যান্য যে ভাতাগুলো এখানে দিয়েছেন বা বোনাসের কথা বলেছেন, বেতন বাড়াবেন এই কথাটা বলেছেন, সেটা যেন আমরা বাজেটের মধ্যে দেখতে পাই, আমাদেরকে যেন আর আন্দোলনের মধ্যে নামতে না হয় এই আশা। আচ্ছা, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ স্যার, অনেক ধন্যবাদ, খুব ভালো কথা বলেছেন যে শিক্ষকদের আসলে যেন বারবার রাজপথে নামতে না হয়, লাঞ্ছিত না হতে হয়, এগুলো আসলে আমাদের জন্য খুব দুঃখজনক। তো আবুল বাশার স্যার আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। তো আমি পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে একটু কথা বলে রাখবো যে আজকে যারা দেখছেন দর্শক শ্রোতা, তো আপনাদের আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা অনেকেই কমেন্ট করেছেন, সাথে রয়েছেন, গঠনমূলক কথা বলেছেন। আমি দুইটি কমেন্ট একটু না শুনিয়ে পাচ্ছি না। তো আমাদের সাথে এই মুহূর্তে নিউ ইয়র্ক থেকে যুক্ত রয়েছেন মোহাম্মদ শফিন আহমেদ, লিখেছেন যে আমি নিউ ইয়র্ক থেকে অনুষ্ঠান দেখছি, গ্রিন বাংলা চ্যানেল আমাদের প্রিয় চ্যানেল, কারণ এখানে গঠনমূলক আলোচনা হয় এবং যারা আসেন অত্যন্ত বিজ্ঞ এবং বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন, বিশেষ করে আমার দেশের পরিস্থিতি জানতে পারি। তবে শিক্ষকদের এই দুরবস্থার কথা জেনে বারবার আমরা মর্মাহত হই। তো নতুন সরকার আসছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে, আমরা আশা করব যে বিগত সরকাররা যা করেননি শিক্ষকদের সেই মর্যাদা উনি দিবেন, কারণ উনি অত্যন্ত বিজ্ঞ মানুষ, সবল বিজয়ী একজন ব্যক্তি। অতএব শিক্ষকদের এই সমস্যাটি সমাধান হোক, এটা আমরা চাই। তো অনেক ধন্যবাদ, আপনি নিউ ইয়র্ক থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, আর অনুষ্ঠানটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। তো আমাদের সাথে ক্যালিফোর্নিয়া, আমেরিকার ক্যালিফোর্নিয়া থেকে আমাদের নিয়মিত দর্শক একজন রয়েছেন ডক্টর শফিকুর রহমান, লিখেছেন যে আমি নিউ ইয়র্ক থেকে অনুষ্ঠান দেখছি। তো সঞ্চালককে ধন্যবাদ, গ্রিন বাংলা চ্যানেলকে ধন্যবাদ, যারা রয়েছেন সবাইকে ধন্যবাদ। তো বাংলাদেশে ওনার বাড়ি হচ্ছে, বলছেন যে আমার বাড়ি সিলেটে। তো আমি যখন শিক্ষকদের এই কথাগুলো দেখি বা শুনি তখন খুব কষ্ট লাগে, আর গ্রিন বাংলা চ্যানেল শিক্ষকদের নিয়ে কাজ করে বেশি। তো আমার প্রত্যাশা হলো যে এই সমস্যাটা সমাধান যেন করা হয়। আর ঈদের বোনাসের কথা যেটা শুনলাম 25%, এটা আসলে কিছুই নয়। বিদেশে কিন্তু শিক্ষকদের সর্বোচ্চ মর্যাদা দেওয়া হয়। তো এই মর্যাদা যখন আমরা দিতে পারবো তখন বাংলাদেশের শিক্ষক সমাজের উন্নতি হবে। আমি চাই যে বাংলাদেশের শিক্ষক সমাজ যেন সর্বোচ্চ সম্মান নিয়ে বাঁচতে পারে। অনেক ধন্যবাদ আপনাকে, আপনি আমাদের সাথে ক্যালিফোর্নিয়া থেকে রয়েছেন, অনুষ্ঠানটি শেয়ার করবেন, আর আপনি নিয়মিত দর্শক, আর প্রবাস জীবনে সাবধানে থাকবেন। অনেক ধন্যবাদ আপনাকে। তো আবুল বাশার হাওলাদার স্যার, আমি শিক্ষকদের আন্দোলন নিয়ে একটি ভিডিও আপনাদের একটু দেখাবো, আমি প্যানেলকে বলবো ভিডিওটি দেখানোর জন্য, এরপর আমরা প্রশ্নে যাব।
তো নিশ্চয়ই ঘটনাটি দেখলেন, গতকালকের ঘটনা 21 তারিখ। খুবই দুঃখজনক যে বিটিএর যিনি বর্তমান সভাপতি কাউসার শেখ, তো ওনাকে চরমভাবে লাঞ্ছিত করা হলো, শেষকালে তাকে মারাও হলো এবং ওনাকে পুলিশে ধরে নিয়ে গেল, কেস হলো, আজকে উনি কারাগারে আছেন। তো এই আন্দোলনের সাথে আবুল বাশার হাওলাদার স্যার আপনিও তো ছিলেন, তো এই বিষয়টি নিয়ে যদি আপনি কিছু বলতে চান, অনেকেই এই কথাগুলো বলতে চাচ্ছেন বা শুনতে চাচ্ছেন। স্যার কি আমাকে শুনতে পেয়েছেন? আবুল বাশার হ্যাঁ, স্যার? হ্যাঁ, এতক্ষণ আমি আউট ছিলাম, মানে এখানে অফ ছিল। আবার একটু বলেন। আচ্ছা, আপনি ভিডিওটা দেখেছেন? না না না, আচ্ছা, ভিডিওটা কোন ওই যে ভিডিও? দেখা ভিডিওটা দেখলাম যে কাউসার স্যারকে যে লাঞ্ছিত করা হলো এবং তাকে ধরে নিয়ে যাওয়া হলো, এই ভিডিওটা। বহুবার হ্যাঁ, দেখছি আমি। আচ্ছা, তো এটা আমরা এই একটু আগে দেখালাম আমরা। তো এখন আপনি এই আন্দোলনের সাথে ছিলেন, তো এই হ্যাঁ, ঘটনাটি সম্পর্কে যদি আপনি একটু বলেন। আসলে এটা একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। এখানে একটা বিষয় হলো, শিক্ষকরা আন্দোলন করছে, সেখানে আরেকটি শিক্ষক সংগঠন এসে হামলা করবে, এটা আমাদের বলতেও মানে কি বলবো, কি মানে ঘৃণা লাগে। এটা এটা আর কি আছে বলার? এটা একটা শিক্ষক, এবং সেখানে যে কথাগুলো হয়েছে, দেখা গেছে তাদের সাথে কিছু সন্ত্রাসী টাইপের লোকজনও সেখানে এসেছিল। এরা কারা? এবং এই লোকগুলা দিয়া যদি একজন শিক্ষকের গায়ে হাত দেওয়া হয়, তাকে হেনস্থা করা হয়, তাকে মারধর করা হয়, এবং তারপর আরো দেখেন তাকে পুলিশে নিয়ে গেল, পুলিশে নিয়ে তাকে অ্যারেস্ট করলো। অথচ যারা এখানে তার উপরে হামলা করলো, এদেরকে পুলিশে কিছুই, আহ, এদের কিছু হয়নি। অর্থাৎ এখানে একজন শিক্ষক নেতা মার খাচ্ছে, হেনস্থা হচ্ছে, আর যে 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 বা কারা হেনস্থার জন্য দায়ী, ওনাদের কিছুই হলো না, কিন্তু সেই শিক্ষক নেতা উনি অ্যারেস্টেড, এবং তাকে এখন সেখানে জেল খাটতে হচ্ছে, এবং তার নামে নাকি কোনো কেস টেস আছে। হতে পারে এটা পুলিশ দিন দেখতে পারে যদি কারো নামে মামলা থাকে, কিন্তু আচ্ছা, এই যে আবুল বাশার স্যার, স্যার স্যার হ্যাঁ আমরাকে বলেন। একটু 1 মিনিট একটু থামাবো। সেটা হলো, আমরা বিগত দিনে দেখেছি যখন আজিজ স্যার 22 দিনের একটা আন্দোলন করলেন, সবাইকে ডাকলেন, তো আজিজ স্যারের সেই সেখানে কিন্তু হামলা হলো, সেখানেও স্যারদেরকে লাঞ্ছিত করা হলো। এর আগে আমরা বিটিএর নেতৃত্বে না, যখন একটা বৃহৎ আন্দোলন হলো, সেখানে আমরা দেখেছি যে সেই ঘটনাটি হলো। না না, সেটা শিক্ষকরা করে নাই, এটা লাঞ্ছনা। সেটা পুলিশে তাদেরকে নিয়ে হয়তো এই না, না, পুলিশে তাদের সাথে পুলিশে ধরেছিল স্যার। স্যার, আমার কাছে ফুটেজ হ্যাঁ, আছে, আমি দেখাতে পারবো হ্যাঁ, যে সেখানে পুলিশও কিন্তু পুলিশে তাদেরকে ধরে নিয়ে গিয়েছিল এবং যখন ওনারা শিক্ষক, যখন স্যার ওনারা যখন সচিবালয়ের দিকে যাচ্ছিলেন, তখন আজিজ স্যার সহ অনেকেই কিন্তু পুলিশে ওখানে লাঞ্ছিত করেছে। আমার প্রশ্ন সেখানে না, আমার প্রশ্নটা হ্যাঁ, হলো যে বাংলাদেশের শিক্ষক সমাজ যখন বিভিন্ন দাবি দাবা নিচ্ছেন, আপনিও তো নিজেও লাঞ্ছিত হয়েছেন, তো আমার কথাটি হলো এটা কেন? আমার প্রশ্নটা হলো একটা জায়গায়, যে কেন শিক্ষকদের বারবার রাজপথে নামতে হচ্ছে বিভিন্ন দাবি দাবা নিয়ে, বিশেষ করে কয়েকটি এটার টাকা জন্য বাড়বে, এই বিষয়টি এটার জন্য নিয়ে, এই বিষয়টি নিয়ে সরকার কেন ভাবছেন না? আপনি কি বলবেন স্যার? আচ্ছা, সরকার কেন ভাবছেন না এই বিষয়টি নিয়ে? এটা নিয়ে এখানে আমি বলি, সরকারেরও ইন্ধন আছে। যেমন অতীতে সব সরকারের একটা সংগঠন, শিক্ষক সংগঠন থাকে, তাদের একেবারে আহ তার মানে তাদের অঙ্গ সংগঠনের মতো। তারা সেই সংগঠনটা বাদে
অন্যেরা যদি কোনো আন্দোলন করে বা কোনো কিছু চায়, এইখানেই তাদের সংকটটা, এবং এর জন্য আমরাও অনেকটা দায়ী। অর্থাৎ আমরা শিক্ষকরা যারা নেতৃত্বে আছি, আমাদের মধ্যেও এই আহ, ভুল ত্রুটি আছে। একটি সংগঠন যখন আন্দোলনে নামে, তখন অন্য সংগঠন যাতে এই আন্দোলন সাকসেস না হয় সেই চেষ্টা করে। হ্যাঁ, এবং একজনের প্রতি, এক গ্রুপের প্রতি আর এক গ্রুপের যে ঈর্ষা হিংসা এগুলা থাকে। এই যে স্যার বললেন যে একটু আগে যে কার কৃতিত্ব, এই যে 25% যে উৎসব ভাতা পেলেন শিক্ষকরা, এখানে কার কৃতিত্ব, কার কি, আমার মনে হয় এখানে হতে পারে শিক্ষকদের আন্দোলনে, হতে পারে বিভিন্ন। আর শিক্ষকদের এটাই কাজ, কৃতিত্বের জন্য শিক্ষকরা বা নেতারা কিন্তু আসলে আমার যা মনে হয় যে আমি একটা কৃতিত্ব নেব এই জন্যই আমি আন্দোলন করি, তা না। শিক্ষকরা কি পেলেন এইটাই হলো আমার মূল কথা। এখানে আমার নাম হলো কি হলো না এইটা নিয়ে আমাদের চিন্তা করা উচিত না। অর্থাৎ এখানে শিক্ষকরা কি পেলেন এটাই হলো আসল বিষয়। তাই যাই হোক, এই এই যে ন্যাক্কারজনক একটা ঘটনা ঘটলো গতকালকে শিক্ষকদের উপর, আর একটা শিক্ষক গ্রুপের যে হামলা, এবং সেই হামলায় সেখানে অনেকেই আহত হয়েছেন। এবং এই হামলার যদি উত্তর এখানে দিতে যাইতো যারা মাঠে ছিলেন, তাহলে তো আরো অনেক কিছু হতো। তাহলে এটা যাতে আহ, এটা আমি বলবো আমাদের একটি, যে কোনো একটি শিক্ষক সংগঠনের এই কাজ। এবং তাদের সাথে সন্ত্রাসীরা এসে যে হামলা করলো, একজন শিক্ষকের গায়ে যখন হাত দেওয়া হয়, শিক্ষককে যখন অপদস্থ করা হয়, তখন আমি বা আর একজন, তো সবাইকেই অপদস্থ করা হলো, অসম্মানিত করা হলো। এবং এটা আমি বলবো যে আগেও কখনো কখনো এরকম ছিল। এখান থেকে আমাদের পরিত্রাণ পাওয়ার উপায় আমরা যদি শিক্ষকরা ঐক্যবদ্ধ থাকি, আমাদের মধ্যে শিক্ষকরা আছে, অনেক নেতারা আছে, এই শিক্ষক সংগঠনের মাধ্যমে তার যে রাজনৈতিক যে একটা ইচ্ছা থাকে, একটা লোভ থাকে, সেইটা সে চায় করতে, মানে সেই ওইখানে তিনি উঠতে চায়। অর্থাৎ শিক্ষকদের ঘাড়ে পা রেখে তারা তাদের সাফল্যের শীর্ষে তারা উঠবে, এবং সেটা রাজনৈতিক ভাবে। এই জন্যই এগুলো হচ্ছে, আর না হয় হতো না। দেখেন এখানে যে আন্দোলনে যারা ছিলেন তারা কিন্তু অত্যন্ত শান্তিপূর্ণভাবে আন্দোলনটা ছিল। এবং এখানে যে কালকে যে ঘটনা হলো, এটা ভাষায় এটা প্রকাশ করা যাবে না। এবং যে সমস্ত মুখগুলো আমরা ওখানে যারা আর কি করলো, হামলা করলো, এই লোকগুলা এর অধিকাংশই অশিক্ষক, এবং শিক্ষক ছিল অল্প। কিন্তু এই শিক্ষকের ইন্ধনে অশিক্ষক দ্বারা যখন শিক্ষকদের উপর অত্যাচার করা হয়, তাহলে আমরা কোন শিক্ষক? আমরা কি আমাদের মতো কি আমরা আছি? আমরা কি ঠিক পথে আছি কিনা, এটাও কিন্তু একটা আলোচ্য বিষয়। এটাই। থ্যাংক ইউ। আচ্ছা, অনেক ধন্যবাদ স্যার। স্যার অনেক ধন্যবাদ। আমি আবার আসবো। আমি বদরুল আলম স্যার আপনার কাছে আসবো। তো স্যার আপনি শুনছিলেন বোধহয় যে শিক্ষক সংগঠন আরেক শিক্ষক সংগঠনের বিরুদ্ধে আন্দোলন করছেন বা হামলা করছেন। তো এই বিষয়টি নিয়ে খুব মুশকিল। আমি গ্রিন বাংলা চ্যানেলের পক্ষ থেকে কিন্তু একবার উদ্যোগ নিয়েছিলাম যে সকল সংগঠনকে একসাথে মানাই না। আমি বারবার বলেছি, লাইভে আজকেও বলছি যে এই এতগুলো শিক্ষক সংগঠন কেন? বাংলাদেশে প্রায় ১০০-র উপর সংগঠন আছে। যদিও আমি ১৯ সালে যখন এই টকশো শুরু করি তখন সংগঠন ছিল মাত্র ৩৫টি। তো আজকে সেখানে প্লাস 100 প্লাস এবং বিভিন্ন নামের সংগঠন। তো একটু উদাহরণ দিয়ে যদি দিই তাহলে একটু বুঝতে পারবেন যে প্রধান শিক্ষক সংগঠন, সহকারী প্রধান শিক্ষক সংগঠন, ইংরেজি শিক্ষক সংগঠন, বাংলা শিক্ষক সংগঠন, আরবি শিক্ষক সংগঠন, মানে এই যে একটা সংগঠন তৈরি করা হচ্ছে এবং আমি সভাপতি, আপনি সম্পাদক। তো এই বিষয়গুলো নিয়ে কি আসলে শিক্ষকদের ভিতরে একটা বিভেদ তৈরি হচ্ছে, শিক্ষকদের মধ্যে একটি বিভাজনের মানে সমস্যা তৈরি হচ্ছে। তো একটি প্ল্যাটফর্মে আসা যাচ্ছে না। তো আমরা কি এই শিক্ষক সমাজকে নিজেদেরকেই ভুল পথে পরিচালিত করছি কিনা বা আমাদের নিজেদের সমস্যা আমরা নিজেরাই তৈরি করছি কিনা? আপনি একজন শিক্ষক নেতা হিসেবে কি মনে করেন স্যার? বদরুল আলম স্যার। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি একটি ভালো জায়গায় কথাটা উপস্থাপন করেছেন। আমি বলি আপনাকে, আমাদের শিক্ষক সংগঠনগুলো এতভাবে গড়ে উঠতেছে, আমরা আমাদের নিজেদের ক্ষতি কিন্তু আমরা নিজেরাই করছি। হ্যাঁ, আপনি জানেন যে বাংলাদেশের জাতীয় খেলা হচ্ছে হাডুডু। আসলে হাডুডু খেলার একটা যে বৈশিষ্ট্য, আমরা আমাদের শিক্ষকরা কিন্তু শিক্ষকদের সংগঠনগুলো করে
আমরা শিক্ষকদেরকে হাডুডু খেলছি। কারণ হাডুডু খেলার ইয়েটা হচ্ছে যে আপনি জানেন যে কেউ যদি সামনের দিকে চলে যেতে চায় তাকে পিছন থেকে কিন্তু ধরে রাখতে হয়। এটা হচ্ছে আমাদের হাডুডু খেলার, এই জন্যই এটাকে জাতীয় খেলা করা হচ্ছে। অর্থাৎ কাউকে উপরের দিকে উঠতে দেওয়া যাবে না, আমরা নিজেরাই নিজেদেরকে ধরে রাখবো এবং পিছনে উঠতে দেওয়ার না যাওয়ার জন্যই হচ্ছে আমরা হাডুডু খেলছি এখন। গতকালকে যে ঘটনাটা ঘটেছে, আসলে আমরা এখানে বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখতে পেয়েছি যে একটা শিক্ষক সংগঠনের কিছু নেতৃবৃন্দের সাথে অন্য যারা অশিক্ষক আছেন তারাই আমাদের শিক্ষকদের উপর হাত দিয়েছেন। আমার এটা অবশ্যই লজ্জাজনক যে আমাদের শিক্ষকদের গায়ে হাত দিয়েছে সাধারণ মানুষ বা সন্ত্রাসীরা। যারা যারা হাত দিয়েছে তারা কিন্তু স্যার কোনো শিক্ষক নয়, তারা স্যার কোনো আমি একটা শিক্ষক স্যার নয়, একটু তারা থামাবো স্যার, দুষ্কৃতিকারী ছিল বদরুল আলম স্যার, পর্যন্ত। বদরুল আলম স্যার, জি জি বদরুল আলম স্যার আপনাকে জি জি একটু স্যার। একটু থামাচ্ছি। সেটা হলো যে আপনারা বারবার বলছেন যে অশিক্ষক যারা অশিক্ষক যারা তারা শিক্ষকদের গায়ে হাত দিচ্ছেন। আমার প্রশ্নটি হলো যে এই অশিক্ষকরা কেন শিক্ষকদের গায়ে হাত দেবেন? ওনাদের পিছনে কারা বা ওনাদেরকে কারা হাত দিতে বলেছেন? এই বিষয়টি নিয়ে যদি আপনি একটু বলতেন। যে একজন লোক হ্যাঁ, এসেই অবশ্যই। আন্দোলন হামলা করবে এমন তো হওয়ার কথা নয়। জি এই জি বিষয়টি জি যদি না, একটু ঠিক ক্লিয়ার আছে। করতেন। আমি শিক্ষকদের আসলে ওই যে আমরা বললাম না যে আমরা হাডুডু খেলছি, যে আমরা কেউ কাউকে বড় হয়ে যাক সেটা আমরা চাই না। কেউ এটার অ্যাচিভমেন্টটা গ্রহণ করুক, ওই ক্রেডিটটা নেওয়ার চেষ্টা করুক, সেটা কিন্তু আমরা একে অপরকে মেনে নিতে পারছি না। হ্যাঁ, আমাদের বিভিন্ন নামে আপনি নিজেই বলেছেন, আপনি উপস্থাপক হিসেবে আপনি বলেছেন যে আমাদের শিক্ষক সংগঠনের সংখ্যা এত বেশি হয়ে গেছে। আসলে আমরা সবার চাওয়া কিন্তু একটা, আমরা সবাই জাতীয়করণ চাচ্ছি, আবার সবাই শতভাগ চাচ্ছি। আমাদের শিক্ষকদের কল্যাণেই কিন্তু আমরা দাবিগুলো করছি। এতগুলো সংগঠন যখন এক সংগঠন একটা আন্দোলনের ডাক দেয়, অপর সংগঠন এটা পিছু থেকে লেজ কাটা শুরু করে, যে তাকে কেটে দেওয়া যায়, যে সে যেন ওখানে স্থায়ী হতে না পারে, এই ক্রেডিটটা যেন সে নিতে না পারে। আমরা দেখেন কিছুদিন আগে 22 দিন আমরা এই যারা আন্দোলন করেছি, এই আন্দোলনের সাথে তারা কখনো কি করতে পারে নাই, একাত্মতা ঘোষণা করতে পারে নাই। তারা আবার কিছুদিন পরে এসে সামনে মাঠের মধ্যে একটা ইয়ে করেছে, যে আন্দোলনের ডাক দিয়েছে। এখন এই আন্দোলনে যে বা যারাই যাক, আমাদের শিক্ষক নেতৃবৃন্দ ওখানে গিয়েছেন, তারা আমাদের কল্যাণের কথাই বলেছেন, আমাদের সকলের দাবিগুলো তুলে ধরেছেন। আমি আশা করি এর মধ্যে যারা নাকি এই আক্রমণটা করেছে, এই যে আমাদের বাসা স্যার বলেছেন যে এখানে যারা পুলিশ হেফাজতে করেছেন, তাদের মাঝখানে এসেও কিন্তু তাকে মেরেছে। এই যে শিক্ষকের গায়ে হাত দিয়েছে, এই হাতটা আসলেই এটা আমাদের সকল শিক্ষক সমাজের উপরে হাতে লেগেছে। যারা করিয়েছেন তাদের কেন গায়ে লাগলো না সেটা আমার দুঃখ। ওনারা যদি শিক্ষক হয়ে থাকেন, অবশ্যই এখানে শিক্ষকরা হচ্ছে পেশাজীবী সংগঠন, কোনো নেত্রী কোনো দলীয় লেজুরবৃত্তি করার জন্য এখানে সংগঠন নয়। যারা এখানে আমরা করে মানে যারা দায়িত্বশীল আছেন নেতৃবৃন্দ, তারা কিন্তু তাদের দলীয় পরিচয় বহন করে নাই এখন। এটা কিন্তু শিক্ষকদের কল্যাণে গিয়েছেন। কিন্তু এই পুলিশের মাঝখানে বাহিরে যারা নাকি মানে সন্ত্রাসী কার্যক্রম করেছেন, তাদেরকে কিন্তু পুলিশ কিন্তু তাদেরকে কিছুই বলেনি, না করে বরং শিক্ষককে মারছে পিছন থেকে, বাড়ি দিচ্ছে, মাথায় আঘাত করছে, পিছন থেকে কনু দিয়ে মারছে। এগুলা পুলিশ দেখছে, কিন্তু পুলিশ কিন্তু নীরব ভূমিকা পালন করেছে। এটাই কি প্রমাণ করে? আমরা শিক্ষকরা যে অবহেলিত, সন্ত্রাসীদেরকে উস্কে দিয়ে তাদেরকে এগিয়ে দেওয়া হলো, আর শিক্ষকদেরকে অপমান করা হলো। আমরা আশা করি আমাদের যারা প্রশাসনে আছেন সকলকে শিক্ষকের মর্যাদা রক্ষায় আপনারা ভূমিকা নেবেন, দায়িত্ব পালন করবেন। শিক্ষকরা শিক্ষকদের কথা বলে, শুধু শিক্ষকদের কথাই বলে না, এই দেশের শিক্ষার্থীদের কথা বলে। আমরা জাতীয়করণ চেয়েছি শিক্ষার্থীদের কল্যাণের জন্য। আপনারা জানেন সরকারি স্কুলগুলোতে 15 টাকা বেতনে শিক্ষার্থীরা পড়াশোনা করতে পারে, কিন্তু আমাদের যারা শহরে হোক, বেসরকারি স্কুলগুলোতে অনেক টাকা বেতন দিয়ে পড়তে হয়, 1000 2000, এখানে কোনো কোনো জায়গায় 2500 টাকা বেতন দিচ্ছে, বা আরো বেশিও বেতন দিয়ে পড়ছে। আর একেবারে ন্যূনতম গ্রাম এলাকায় যদি পড়ে, সেখানেও প্রায় 150-200 টাকা বেতন দিয়ে পড়তে হচ্ছে। আপনারা জানেন যে কিছুদিন আগে সরকার একটি পরিপত্র জারি করেছেন, যে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান একটা লেভেলে নিয়ে আসার জন্য শহর, গ্রাম এবং মানে সিটি কর্পোরেশন এটাকে আলাদা আলাদা ভাগ করে একটা প্রজ্ঞাপন জারি করেছেন। আমরা সাধুবাদ জানাই। এই প্রজ্ঞাপনকে মেনে যদি আমরা যাই, তাহলে এটা হতে পারে। কিন্তু এই প্রজ্ঞাপনের মাধ্যমে যে এই বেতনটা বৈষম্যটা দূর করে যদি আমরা জাতীয়করণে নিয়ে আসতে পারতাম, তাহলে আমাদের গ্রামের প্রত্যন্ত এলাকার শিক্ষার্থীরা 15 টাকা বেতন দিয়ে পড়াশোনা করতে পারতো। এতে কিন্তু আমাদের শুধু শিক্ষকদের লাভ হয় না, এটা গ্রামীণ যারা আছে, যারা নাকি খেটে খাওয়া মানুষ, যাদের অভাব নুনান্তে পান্তা ফুরায়, তারাও কিন্তু এই সরকারি ভাবে পড়াশোনা করার একটা সুযোগ পেত। সরকার বিভিন্নভাবে এই সহযোগিতা করে যাচ্ছেন, স্বাস্থ্য খাতে ব্যাপকভাবে সহযোগিতা করে যাচ্ছেন।
কিন্তু শিক্ষা খাতে যদি সহযোগিতা করতেন তাহলে কিন্তু আজকে এই শিক্ষার্থীরা আরো ভালোভাবে স্যার কিন্তু আমাদের নিজেদের স্যার পড়াশোনাটাকে চালিয়ে নিতে পারত। অনেক ধন্যবাদ। আপনাকে একটু সংক্ষেপ করতে হবে। আমি সময় একেবারেই কম। আমাদের আরো গুরুত্বপূর্ণ দুটি জি, বিষয় আমি রয়েছে, শেষ আমরা একটু করছি কথা আরেকটা বলতে বিষয় চাই। একটু আপনার আবুল একটু হাসান হাওলাদার স্যার, আপনি কি আছেন আমাদের সাথে? আরেকটু কথা বলবেন স্যার। আমি বদুল আলম জি, স্যার, আপনি আবার সুযোগ আমি পাবেন। একটা মিনিট আপনি একটু একটু নিচ্ছি, সেটা হচ্ছে থাকবেন আমাদের সাথে। আমরা যে জাতীয়করণের যে আন্দোলনটা করেছি সেটা কিন্তু বলেছি আপনাকে যে আমাদের শিক্ষার্থী এবং বলুন, অভিভাবকদের কথা বলুন। লাভের জন্যই কিন্তু এটা করেছি, সাথে আমাদের শিক্ষকদেরও বেনিফিটেড হবে। আমরা জাতীয়করণের আমাদের একটা চাকরির একটা নিশ্চয়তা আমরা পাবো, যেখানে এই এই শুধু এই সুবিধাটুকুর জন্যই আমরা সেই আন্দোলনটা করে যাচ্ছি। কিন্তু আমাদের আরেকটা বিষয় আপনি দেখেন যে এই দেশের জড়ো যারা নাকি আপনার বিভিন্ন ভাবে প্রকল্প গ্রহণ করতেছে সেইখানে কিন্তু টাকার কোনো অভাব হচ্ছে না, কিন্তু শুধু শিক্ষকদের বেলা যখন দিতে যায় তখনই কিন্তু বিভিন্ন রকমের অসুবিধা হেতু আমাদের কাছে এসে দাঁড়ায়। আমাদের কোনো ফান্ড থাকে না। আমাদের যারা ইয়েতে আছেন, আপনি আরো একটু ইয়ে হবেন যে আমাদের যারা অবসরে যান, তাদের অবসরে যাওয়ার পরে 3 বছর 4 বছর হয়ে যাচ্ছে, তারা কিন্তু সেই অবসরের টাকাটা পাচ্ছে না। কিন্তু আমরা অন্যান্য সময়ে যারা অন্যান্য আচ্ছা, চাকরিজীবী পেশাতে যারা আছেন, তারা যখন বদুল আলম স্যার, রিটায়ারমেন্টে যান বদুল আলম তারা স্যার, কিন্তু এলপিআর কি একটা টাকা পাচ্ছেন, আমরা কিন্তু সেই জিনিসটা পাচ্ছি না। না আমি এখন আশা তো করবো আমাদের এই স্যার, বদুল ওয়াইড আলম স্যার, অনেকেই দাবি বলেছিলেন। করছেন, এখন অনেকেই দাবি করছেন যে এই অবসর কল্যাণ ট্রাস্ট বিলুপ্ত করা হোক। এটা নিয়ে কি বলবেন জি, আপনি? আমি এটার সাথে একমত। আমরা চাই, আমাদের শিক্ষক সংগঠনের পক্ষ থেকে এই দাবিটুকু জানাচ্ছি, আমাদের এই ইয়েটা বিলুপ্ত করে দিয়ে পেনশন ভাতায় আমরা যখন চালু করে দেবেন, আমরা পেনশনার হয়ে যেতে চাই। এই সমস্ত এই কল্যাণ ট্রাস্ট এবং অবসর সুবিধা বোর্ড এগুলো রাখারই কোনো দরকার নেই। এখানে অযথা এই যে টাকা আমার কেটে নিচ্ছে, আমি কিন্তু এটার কোনো হিসাব পাচ্ছি না। আমি কত টাকা দিচ্ছি আমার চাকরি জীবনে, আমি কিন্তু এটার কোনো হিসাব পাচ্ছি না। এই টাকাটা কোথায় যাচ্ছে সেটার কোনো হিসাব আজ পর্যন্ত আমরা কিন্তু প্রকাশিত হয়নি। এই যে আমাদের ডিআইএ কর্তৃপক্ষ আছেন, তারা আমাদের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান তদন্ত করতে আসেন, কিন্তু এই যে আমাদের অবসর কল্যাণ বোর্ড এইখানে কিন্তু আজ পর্যন্ত আমরা এখানে দেখি নাই তারা ওখানে গিয়ে একটি অভিযান চালনা করতে। আমরা এখানে কত টাকা কোথায় যাচ্ছে আমাদের এই টাকাগুলো, সেই টাকাগুলো হিসেব আমরা আজ পর্যন্ত পাইনি। এটা আমি আপনার স্যার, মাধ্যমে আমরা এটা নিয়ে কথা আমাদের এই বলেছি স্যার। অনুষ্ঠানের স্যার, মাধ্যমে একটু অনেক দাবি জানাবো ধন্যবাদ, যে আমাদের এই অনেক অবসর ধন্যবাদ কল্যাণ স্যার। বোর্ডকে বিলুপ্ত করে দিয়ে আমাদেরকে পেনশনার হ্যাঁ, হিসেবে গ্রহণ করার জন্য। আচ্ছা, আমরা স্যার বিগত সরকারের একজন যিনি ছিলেন, আমি নাম বলছি না, আপনারা সবাই বুঝতে পারবেন, যে উনি 7,000 কোটি টাকা নিয়ে গেছেন এই কল্যাণ ট্রাস্ট থেকে, এরকম আমরা অভিযোগ পেয়েছি। এবং এটা নিয়ে সবাই বলেছেন যে হ্যাঁ ঠিক আছে, এই যে বললেন যে 4% 5% এই কর্তনের কোনো হিসাব শিক্ষকরা পাননি এখনো, আর পাবেন বলেও আমার মনে হয় না। তদন্ত কমিশন করার কথা আছে, যদি হয় তাহলে হয়তো জানা যাবে। আবুল হোসেন স্যার, আপনি নিশ্চয়ই আমাকে শুনছেন। আমার প্রশ্নটি হলো যে একটি প্রজ্ঞাপন জারি হবে বা হয়েছে এরকম একটি কথা আমরা পেয়েছি, আপনি যদি জানেন বলবেন, যে 1 জুলাই 2025 থেকে শিক্ষকরা মহার্ঘ ভাতা পাবেন। বিষয়টি এরকম যে 1 থেকে 9ম গ্রেড পর্যন্ত 15%, 10 থেকে 20 গ্রেড পর্যন্ত 20%। তবে এখানে আরেকটি কথা, যে 5% প্রণোদনা যেটা, এটা বাদ যাবে, কিন্তু ইনক্রিমেন্ট যেটা ছিল এটা থাকবে। তো এখন তাতে করে হিসাব করে আমরা দেখলাম যে 4,000 থেকে 7,000, 7,500 টাকা এরকম বাড়বে। তো এই বিষয়টি নিয়ে স্যার যদি একটু বলতেন, আবুল বাহার স্যার, যে মহার্ঘ ভাতা স্যার শিক্ষকরা পাচ্ছেন আগামী জুলাই থেকে, আপনারা কি জেনেছেন? হুম। বাহার স্যার, কি আমাকে শুনতে পেয়েছেন? হ্যাঁ, এখন শুনছি। আপনি বলছিলেন যে আচ্ছা, এই ম- মহার্ঘ ভাতা, মহার্ঘ ভাতা। মহার্ঘ ভাতা বলছিলেন, হ্যাঁ। মহার্ঘ ভাতা এই কেবল আজকে গতকালকে মনে হয় সিদ্ধান্ত হয়েছে দিবে হ্যাঁ, পয়লা হ্যাঁ, 1 জুলাই থেকে। আগামী 2 থেকে দিবে। দিবে এখানে আচ্ছা স্যার, নবম গ্রেড 15% আর 20তম পর্যন্ত তারপরের থেকে সেখানে হ্যাঁ, 20%, 20%। 20% পাবে। হুম। স্যার, এখন এখানে তো আপনার 5% প্রণোদনা, এটা বাদ যাচ্ছে, তাহলে কি ইনক্রিমেন্ট কি আসলে বল থাকবে কিনা, এটা অনেকে জানতে চেয়েছেন, আপনারা কি জানেন? যে 5% যে ইনক্রিমেন্ট জুলাই থেকে increment। ইনক্রিমেন্ট থাকবে, ইনক্রিমেন্ট যেটা প্রতি বছর আসছে 5% এটা থাকবে, কিন্তু থাকবে না, ওই যে বিশেষ একটা আপনার প্রণোদনা, 5% ছিল প্রণোদনা। 24 থেকে হুম, ছিল, ওইটা বাদ যাবে আর কি, এইটাই। আচ্ছা। এখন তো এখন এটা প্রশ্ন আসছে স্যার, এখন আরেকটি স্যার, আপনার স্যার, আমার একটি প্রশ্ন আছে, সে প্রশ্ন ঠিক নয়। আমার কথা হলো যে শিক্ষকরা প্রায় 25 বছরের কথা বলছেন, যে আন্দোলন করেও অনেক কিছু হলো না, বিগত সরকারও কিছু দিলেন না।
আশ্বাস দিয়ে বারবার শিক্ষকরা বঞ্চিত হলেন বা শিক্ষকদের সাথে এক ধরনের প্রতারণা করা হলো, এরকম কথা অনেক শুনি। কিন্তু ব্যাপারটা হলো যে তাহলে বর্তমান সরকারের যিনি শিক্ষামন্ত্রী, শিক্ষা উপদেষ্টার দায়িত্বে ছিলেন, তো উনি দিলেন। তো আমরা তো সবাইকে ওনাকে ধন্যবাদ দিতেই পারি। তো আমরা শিক্ষক সমাজ কিন্তু সেই কাজটি করছি না। অনেকেই অবশ্যই যেটা হ্যাঁ, করে এটা কিন্তু করছে না। তো এখন আমার মনে হয় যে আমি আজকে গ্রিনমালা চ্যানেলের পক্ষ থেকে বর্তমান সরকারের যারা দায়িত্বে রয়েছেন শিক্ষা মন্ত্রণালয় থেকে শুরু করে আমি ওনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি অন্তত শিক্ষকদের এটুকু দেওয়ার জন্য। আর আগামীতে আরো কিছু দেওয়া হোক আমরা প্রত্যাশা করি। তো স্যার বলুন, আবুল বাহার স্যার। হ্যাঁ, আপনার শিক্ষকদের জন্য 5% মানে এই যে 25% যে উৎসব ভাতা দিলেন, এজন্য অবশ্যই সরকার এখান থেকে আমাদের থেকে ধন্যবাদ পাওয়ার যোগ্য তারা, যেহেতু 16 বছরের শিক্ষকরা এই 1% এখান থেকে বৃদ্ধি হয়নি, কিন্তু তারপরে এখন তারা এসেই তারা এটা দিয়ে দিলেন। তারপরে আমাদের প্রত্যাশা ছিল আরো বেশি, হ্যাঁ, শতভাগ ছিল, কিন্তু এটা হয়নি। তারপর আমার মনে হয় আহ, তারা আন্তরিক আছেন, আমাদের যে শিক্ষা উপদেষ্টা মহোদয় এবং আরো যারা সাবেক উপদেষ্টা মহোদয় যারা ছিলেন, তারা অবশ্যই আমার মনে হয় ওনারা শিক্ষক এবং ভদ্রলোক এবং তাদের আন্তরিকতা আছে। শিক্ষকদের জন্য আরো কিছু দিবেন, আগামী অর্থ বছরে বেতন ভাতা আরো কিছু বৃদ্ধি হবে, এবং সেটা তো আমরা চাই তো অনেক, কিন্তু তারা যে দিচ্ছেন এটাও কিন্তু একটা তাদের আন্তরিকতারই একটা কিন্তু শিক্ষকদের যে সংকট, যে তারা যে কম বেতন পাচ্ছেন, তারা অন্যান্য সংকটে আছেন, এটা কিন্তু তারা অনুধাবন করতে পেরেছেন, যার ফলে তারা এটা অবশ্যই শিক্ষক, কিন্তু একটা জিনিস তারা পারছেন না, সেটা হলো শিক্ষকদের সম্মান রক্ষা করতে। শিক্ষকরা যে নানাভাবে হেনস্থা হচ্ছে এবং এর কোনো প্রতিকারও হচ্ছে না, এটা কিন্তু তারা এখন পর্যন্ত তারা অর্থাৎ প্রশাসনটাকে তারা এখন পর্যন্ত শক্ত করতে সক্ষম হননি। তারপরে আমরা আচ্ছা, বলবো শিক্ষকদের দিচ্ছে তারা। আচ্ছা, অনেক ধন্যবাদ স্যার। আমাদের হ্যাঁ, সময় আর প্রায় শেষ। এই যে সাথে থাকবেন। আমি বদরুল আলম স্যার আপনার কাছে আসবো একেবারে শেষ কথা নিয়ে। সেটা হলো যে আমাদের অনেকেই বলছেন যে আমাদের যে নিয়োগ প্রধান শিক্ষক থেকে শুরু করে সহকারী প্রধান শিক্ষক এটা এনটিআরসির মাধ্যমে হবে, এটা হওয়া উচিত। তো এটা হলে যে দুর্নীতি চলছে, নিয়োগ বাণিজ্য চলছে, এটা বন্ধ হবে। তো আপনি কি মনে করেন স্যার, এটা হলে কি ভালো হবে কিনা? জি, আপনার কি মতামত? হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ। এই আমাদের এই দাবিটুকু যেটা, সে প্রধান শিক্ষক থেকে শুরু করে সকল কিছুকে, এই যে প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, এখন অধ্যক্ষ উপাধ্যক্ষ যারা আছেন, এগুলো আমাদের কমিটির কাছে যে নিয়োগটা আছেন, এটাকে যদি এনটিএসসির মাধ্যমে নিয়োগ দেওয়া হয় তাহলে অবশ্যই এটা ভালো হবে। আমরা যারা নিয়োগকারী কর্তৃপক্ষ থাকি সেই ক্ষেত্রে কিন্তু আমাদের নানান রকমের চাপ থাকে, এটা থেকে আমরা অন্তত মুক্ত থাকবো এবং শিক্ষা প্রতিষ্ঠানের কল্যাণের জন্য আমরা কিছু কাজ করে যেতে পারবো। আশা করি এনটিএসসির মাধ্যমে এই প্রতিষ্ঠান প্রদান এবং সহকারী প্রধান, অধ্যক্ষ উপাধ্যক্ষ এই নিয়োগগুলো আশা করি নিয়ে যাবেন, এই আশাবাদ ব্যক্ত করছি। সাথে সাথে আমাদের প্রতিষ্ঠানের যাবতীয় আয়কে সরকারি রাজস্ব খাতে নিয়ে আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানকে জাতীয়করণ করবেন, এই প্রত্যাশা আমরা ব্যক্ত করছি। পাশাপাশি আচ্ছা, অনেক আপনারা ধন্যবাদ জেনে স্যার। আরেকটি খবর স্যার জেনেছি, আজকে, হ্যাঁ স্যার, আরেকটি জি খবর সংক্ষেপে জানতে বলবেন পেরেছি, স্যার, যেটা সময় হচ্ছে একেবারে আমাদের নেই। কর্মচারী নিয়োগের ক্ষেত্রে একটা নতুন প্রবিধান আসছে। সেটা হচ্ছে আমাদের জেলা প্রশাসক মহোদয়ের অথবা তার প্রতিনিধি এটার সাথে সম্পৃক্ত থাকবেন। এটাকে আমরা সাধুবাদ জানাচ্ছি। কর্মচারী নিয়োগে যদি এটা থাকে তাহলে হয়তো আরো স্বচ্ছতা বাড়বে। আমরা এটা চাই। আমি সকল নিয়োগকে আসলে এনটিআরসির মাধ্যমে নিয়ে গেলে সবচেয়ে ভালো ছিল। সেটা আমরা আমাদের পক্ষ থেকে দাবি জানাচ্ছি, আমাদের শিক্ষক সংগঠনের পক্ষ থেকে দাবি জানাচ্ছি। আর আরেকটি বিষয় আপনি আচ্ছা, বলেছেন, আমাদের নেতৃবৃন্দ যেটা চেয়েছেন, আমি আমার বক্তব্যে কিন্তু আমাদের সাবেক শিক্ষামন্ত্রী মহোদয়, বর্তমান শিক্ষামন্ত্রী মহোদয়, উপদেষ্টা মহোদয়, তাদেরকে ধন্যবাদ দিয়েছি। যারা এর সাথে সম্পৃক্ত আছেন সকলকে অবশ্যই আমাদের পক্ষ থেকে ধন্যবাদ দিই, এই 25% অতিরিক্ত দেওয়ার জন্য, তাদের আন্তরিকতার জন্য। আশা করি আগামী বাজেটে আমাদের বাকি আশাটুকু ওনারা উপলব্ধি যেটা করেছেন সেটা যেন পরিপূর্ণ করে দেন, সেই জন্য সেই আশাবাদ ব্যক্ত করছি এবং ওনাদেরকে আমাদের শিক্ষক সংগঠনের সকলের পক্ষ থেকে আহ অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি আমাদের পক্ষ থেকে। আচ্ছা, অনেক ধন্যবাদ স্যার, অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য। ধন্যবাদ যারা রয়েছেন দর্শক শ্রোতা। তো আমি আবুল বাশার স্যার আপনার কাছে আসবো, তার আগে একটা কমেন্ট আমি একটু পড়ে শোনাচ্ছি। এম আলী লিখেছেন, এগুলো বাদ দেন। আসলে কোনগুলো বাদ দেওয়ার কথা বলছেন আমি জানি না, আলোচনার কথা বলছেন কিনা।
তো কোথা থেকে দেখছেন দয়া করে জানাবেন। আপনি শিক্ষক কিনা এটাও আমাদের একটু জানাবেন। লিখেছেন যে ইএফটি এপ্রিল মাসের বেতন এখনো পাইনি কেন, এটি আলোচনা হয়েছে, আপনি সম্ভবত পরে যুক্ত হচ্ছেন আমাদের সাথে। এটা নিয়ে আমরা দীর্ঘ কথা বলেছি এবং এই কথাগুলো আপনাকে একটু জানিয়ে রাখি যে আবুল বাশার স্যার সহ যারা রয়েছেন আলোচনা করে এটা আমরা বলেছি যে আগামী মাস থেকে অর্থাৎ মে মাসের পরে থেকে আপনারা এটি রেগুলার খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন, এরকম একটি কথাবার্তা মন্ত্রণালয় থেকে আমরা জানতে পেরেছি। আর এই মাসের সমস্যা হচ্ছে বোনাস সহ আপনারা পাবেন, আর ঈদের আগেই কিন্তু বোনাসটি আপনারা পাচ্ছেন, ঈদুল আজহার আগে। তো আপনাকে ধন্যবাদ। এমআইএল কোথা থেকে দেখছেন জানাবেন। এখানে আমাদের সাথে রয়েছেন মোজাম্মেল হক, লিখেছেন যে ধন্যবাদ স্যার। তো মোজাম্মেল হক আপনাকে ধন্যবাদ। কোথা থেকে দেখছেন জানি না, লিখে জানালে ভালো হতো। তো আবুল বাশার স্যার একেবারে শেষ কথাটি বলবেন, আপনার সময় 1 মিনিট। আজকের দর্শকদের বা শিক্ষকদের উদ্দেশ্যে আপনার শেষ কথাটা বলবেন। হ্যাঁ, সেই শেষ কথা হলো শিক্ষকদের ঐক্যবদ্ধ হতে হবে এবং শিক্ষকদের একজনের প্রতি পরস্পরের প্রতি সম্মানবোধ, দাবি আদায়ে সবাই আমরা ঐক্যবদ্ধ থাকবো, এটাই। আর মেইনলি সরকারের আন্তরিকতার প্রয়োজন আছে সেই শিক্ষকদের সম্মান রক্ষা এবং শিক্ষার মান উন্নয়ন করা জন্য সরকারের একটা পরিবর্তনশীল বড় ধরনের একটা চেঞ্জ দরকার, যেখানে শিক্ষা ব্যবস্থার উন্নতি হবে এবং শিক্ষকতা পেশাকে আকর্ষণীয় করতে এখানে অবশ্যই শিক্ষকদের সুযোগ সুবিধা সবার ঊর্ধ্বে রাখতে হবে। এটাই আমার কথা। ধন্যবাদ। আচ্ছা, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ স্যার। আমরা একেবারে শেষ প্রান্তে চলে এসেছি অনুষ্ঠানের। প্যানেল থেকে বলছেন যে আর সময় নেই। আমি একটু জানিয়ে রাখি যে আজকে আমাদের অনুষ্ঠানের শিরোনাম ছিল উৎসব ভাতা আন্দোলন, শিক্ষক আন্দোলন, প্রত্যাশা প্রাপ্তি। তো আমাদের প্রত্যাশা অনেক, প্রাপ্তিও আমরা আস্তে আস্তে প্রাপ্তির দিকে যাচ্ছি। তবে মাঝখানে বিচ্ছিন্ন কিছু ঘটনা যেটা আমাদেরকে আসলেই কষ্ট দেয়, এই ঘটনাগুলোর পুনরাবৃত্তি না হোক আমরা সেটা চাই। শিক্ষক সমাজ মর্যাদার সাথে শিক্ষাদান করবেন এবং জাতি গড়বেন, এই প্রত্যাশা কিন্তু আমরা সবসময় করে থাকি। আজকে আমাদের সাথে ছিলেন 30 সেকেন্ড যদি একটু সময় দিতেন, 30 সেকেন্ড। আমি আপনার মাধ্যমে একটা বিষয় একটু জানাতে চাই আমাদের শিক্ষকদেরকে, যারা যেখান থেকে আমাদেরকে দেখছেন বা দেখবেন, সকলের প্রতি উদারতা আহ্বান জানাবো। আপনারা আমাদের যে কোনো এই যে ফেসবুক বা মিডিয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন রকমের বাজে কমেন্ট করে থাকেন, সেই জিনিসটা থেকে আমরা যেন শিক্ষক সুলভ একটি কমেন্ট আশা করি বিভিন্ন জায়গায়। আরেকটা বিষয় হচ্ছে আমাদের সরকারের কাছে একটু উদারতা আহ্বান জানাবো। বাংলাদেশে অসংখ্য কমিশন গঠিত হয়েছে আমাদের শিক্ষাকে সুন্দরভাবে সাজানোর জন্য। আমি শিক্ষা কমিশন গঠন করার জন্য উদারতা আহ্বান জানাচ্ছি আপনার মাধ্যমে। ধন্যবাদ আচ্ছা, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ অনুষ্ঠানে যুক্ত করার জন্য। আচ্ছা, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। এই কথাটি আমরা নিয়ে আলোচনা করব যে কমিশন হয়েছে কিন্তু সেই কমিশনগুলো আসলে আলোর মুখ দেখেনি। তো আগামীতে কি হবে আমরা জানি না, সেটা নিয়েও কথা বলবো আমরা। তো আমাদের সাথে যুক্ত ছিলেন অধ্যক্ষ আবুল বাশার হাওলাদার, সভাপতি বাংলাদেশ শিক্ষক ইউনিয়ন, ছিলেন মোহাম্মদ বদিউল আলম, সহসভাপতি বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরাম সিলেট জেলা। আমাদের সাথে যুক্ত ছিলেন কিন্তু কথা বলতে পারেননি মোহাম্মদ শাহ আলম, কেন্দ্রীয় সভাপতি বাংলাদেশ এমপিভুক্ত শিক্ষক পরিষদ। তো আপনারা সবাই ভালো থাকবেন। আপনারা ব্যস্ততার মধ্যে সময় দিয়েছেন, আলোচনা করেছেন, আর গ্রিন বাংলা চ্যানেলের সাথে থাকবেন। আর দর্শক শ্রোতা, আপনারা বিভিন্ন জায়গা থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন, দেশে এবং দেশের বাইরে থেকে। তো আপনাদেরকেও কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো অনুষ্ঠান এখানে শেষ করছি। সবাইকে শুভরাত্রি।